নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সংকট পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে সাধারণের জ্বালানি গ্যাসের পরিষেবা। কমার্শিয়াল গ্যাস সরবরাহে কিছু সমস্যা থাকলেও রান্নার গ্যাস সরবরাহ স্বাভাবিক জলপাইগুড়িতে। বেনারসের গঙ্গা আরতির আদলে জলপাইগুড়ি মহিতনগরে করলা নদীর তীরে গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। এই নিয়ে টানা ৩ বছর এই গঙ্গা আরতির অনুষ্ঠান জলপাইগুড়িতে। 18 থেকে 24 মার্চ পর্যন্ত চলবে এই ধর্মীয় অনুষ্ঠান। ব্রিগেড ফেরত বিজেপি কর্মীদের স্পেশাল ট্রেনে পাথর বৃষ্টি। অভিযোগের সরগরম শিলিগুড়ি। কলকাতায় ব্রিগেড সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের একটি স্পেশাল ট্রেনে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি এলাকায়। অভিযোগ, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে এদিন আচমকাই ট্রেন লক্ষ্য করে রেল লাইনের ধারে ঝুপড়ি এলাকা থেকে ইট পাথর ছোড়া শুরু হয়। বিজেপির দাবি, ওই এলাকায় বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীরাই এই হামলা চালিয়েছেন। ঘটনার জেরে ট্রেন থামিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিজেপি নেতা সুজিত পাল জানান, ট্রেনটি শিলিগুড়ি জংশনে ঢোকার ঠিক আগে রেল লাইনের ধারের বস্তি এলাকা থেকে আচমকাই পাথর ছোড়া শুরু হয়। আমরা প্রতিবাদ করতে নামতেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল কাউন্সিলর পিন্টু ঘোষ পাল্টা দাবি করেন, ট্রেনের ভেতর থেকে কয়েকজন বিজেপি কর্মী লাইনের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। এক ব্যক্তি এর প্রতিবাদ করলে তাকে জোর করে ট্রেনে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ তার। সেই ঘটনার জেরেই উত্তেজনা ছড়ায় বলে দাবি তৃণমূলের। আপনার 10:26 একটা ট্রেন, যেটা ব্রিগেড থেকে হয়তো কলকাতা থেকে আসছিলেন বিজেপি সমর্থকরা। আচ্ছা, তাদের জয় শ্রীরাম ধ্বনি দিয়ে, ভালো কথা। এখানে কিছু মহিলা দাঁড়িয়ে ছিল, যেখানটায় হচ্ছে ওরা বাজে অঙ্গভঙ্গি করে এবং প্রাইভেট জিনিস দেখানোর চেষ্টা করে। আচ্ছা, ঠিক আছে, দেখিয়েছে অনেককে, যার জন্য মহিলারা প্রতিবাদ করে। প্রতিবাদ করাতে ঝগড়া লেগে যায়। ট্রেন এখানে দাঁড়িয়ে ছিল 10 মিনিটের মতো, হাতাহাতি শুরু হয়। এখানকার একটা ছেলে প্রতিবাদ করা তোকে তুলে নিয়ে যাচ্ছিল। যাই হোক, মহিলারা ওদেরকে থেকে ছিনিয়ে নেয়, নেতাগত মারধর করতো, ঠিক আছে, এবং ঢিলও পুরো পাড়াতে ঢিল ছোড়াছড়ি করে। আচ্ছা, এটা তো অসভ্যতামি না? হ্যাঁ, তো এমনি শুরুয়াত ওরাই করেছিল নাকি ট্রেন থেকে? দেখুন, এখান দিয়ে এত বছর, আমি 11 বছর কাউন্সিলর, আজ পর্যন্ত দেখিনি এরকম কোনো ঘটনা। সেটাই। আর এখানকার লোক করবে কেন? আজ পর্যন্ত এখানে কোনোদিনও হয়নি এরকম ঘটনা। আচ্ছা, আপনার নাম জানো কি? পিন্টু ঘোষ, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 7। আপনাদের সাথে কি হয়েছিল? গতকাল প্যারেড গ্রাউন্ডে ব্রিগেডের মোদিজির যে জনসভা ছিল, আমরা সেই জনসভার উদ্দেশ্যেই গিয়েছিলাম। ফেরার পথে আমি ভুল করে আলিপুরদুয়ার ট্রেনে উঠে পড়ি। আসার পথে শিলিগুড়ি জংশন ঢোকার আগ মুহূর্তে যে রোহিঙ্গা বস্তি আছে, সেই রোহিঙ্গা বস্তিতে কিছু রোহিঙ্গা ছেলে আমাদের ট্রেনে ঢিল মারে। এরই প্রতিবাদে আমরা সবাই ট্রেন দাঁড় করিয়ে নেমে পড়ি। এবং এই রোহিঙ্গাদের এত বড় সাহস, তারা পাকিস্তানের স্লোগান দিচ্ছে বাংলার মাটিতে দাঁড়িয়ে। দিদিকে উদ্দেশ্য করে বলছি, আপনি এদেরকে এখনো সাবধান করুন, না হলে 26 নির্বাচনে আপনাকে আমরা হিন্দুরা বুঝিয়ে দিব যে আমরা কি জিনিস। প্রাকৃতিক বিপর্যয়ের পর তৃণমূলের উপপ্রধান এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। রবিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খট্টিমারি গ্রামে উপপ্রধান ও তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মহিলা পুরুষ মিলিয়ে গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে বাঁশের ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাতের বেলায় হওয়া প্রাকৃতিক বিপর্যয়ে গ্রামের বহু বাড়িঘর ভেঙে যায় এবং কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এক রাতেই কার্যত সর্বশান্ত হয়ে পড়েন বহু পরিবার। কিন্তু অভিযোগ, এই ঘটনার 3 দিন কেটে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান কিংবা ব্লক নেতৃত্বের কাউকেও দেখা যায়নি। গ্রামবাসীদের দাবি, একাধিকবার প্রধান, উপপ্রধান ও স্থানীয় নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন জানানো হলেও কোনো সাহায্য তো দূরের কথা, তাঁদের খোঁজ খবর পর্যন্ত কেউ নেয়নি।
বর্তমানে বহু পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এমনকি প্রশাসনের পক্ষ থেকে একটি পলিথিন বা ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এই পরিস্থিতির প্রতিবাদেই রবিবার গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। খবর পেয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান পৌঁছলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। দীর্ঘ সময় ধরে চলে অবরোধ। এলাকায় যান চলাচল কার্যত ব্যাহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আপাতত অবরোধ তুলে নেওয়া হয় বলে শেষ খবর পাওয়া গেছে। তবে ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্যের দাবিতে এখনও ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ। সব মিটিং এ বুড়িটা কেন কুপাতাছেন? বুড়িটা দেখেন কত মহিলাটা কত ভিডিও ম্যাডাম আসছে তো, ভিডিও ম্যাডাম সেদিন আসছে না এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে বুঝছেন, আজ অব্দি আমরা সরকারি লোকের কোনো সুযোগ সুবিধা পাই নাই। এমন আমাদের যে থাকার ঘরগুলো ঠিক নাই বুঝছেন, একদম মানে ঝরঝর হয়ে গেছে টিনের ঘরগুলো, মানে একটা প্লাস্টিক পর্যন্ত আমরা পাই নাই। এবং যে এখানকার যে মানে আমাদের যে কর্মী, হ্যাঁ, তারা এখনো বাড়িতে যায় আমাদের তদন্ত করে নাই এবং কোনো সুযোগ সুবিধার কথা এখনো অবধি বলে নাই। বললাম দাদা, আপনাদের এই রাস্তা দিয়েই তো উপপ্রধান যায়, উপপ্রধান জানে না বিষয়টা? উপপ্রধান জানে কিন্তু অতটা একটা গুরুত্ব দিচ্ছে না, অতটা গুরুত্ব দিচ্ছে না। আর ওই আমরা আজকে যে পদবোধটা করেছি, আমরা পদবোধ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তর আমরা কিছু সরকারি সহযোগিতা চাই। কিছু মানুষের মানে যতগুলা মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে সবাই যত পরিষেবা পায়। আচ্ছা, কি মনে করছেন, মানে কেন আপনাদের ক্ষতিপূরণ দিচ্ছে না বা কেন তদারকি করছে না? এখন মানে তাদের এখন আমাদের প্রশাসন, যে আমাদের পার্টির যে কর্মী, তারা কেন যে আমাদেরকে পরিষেবা দিচ্ছে না সেটা তারাই জানে। মহিলারা রাস্তায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, সেখানে প্রধান উপপ্রধান প্রত্যেকের উপস্থিত, তারা মানে খুব বিক্ষোভ দেখাচ্ছে। কি ক্ষতি হয়েছিল, কেন এই মানে আন্দোলনটা? এই যে ঝড়ের জন্য এরকম ক্ষতি হয়েছে। হ্যাঁ, যখন ঝড় আসে তখন তো চকিয়াত মানে সবাই বাচ্চা নিয়ে ছিল ভিতরে, সেই সময় তো বাইরে হওয়ার কোনো মুশকিল নেই, ছিল না। বলে আপনারা তো মানে এই মুহূর্তে আপনাদের তো মানে রোজা মাস চলছে, এই রোজাকে কেন্দ্র একটা থাকি শারীরিক অবস্থা, তারপরে গিয়ে আন্দোলন করছে। মূলত কি চাইছেন আপনারা? প্লাস্টিক দেব, যা প্রধান পঞ্চায়েত যা দিবে সেটাই নিব। এখনো পর্যন্ত সরকারি সহযোগিতা এখনো সরকারি লোক এখনো আসেনি, মানে কেউ খোঁজ খবর আসেনি, প্রধান পঞ্চায়েত কেউ আসেনি। অন্য বাড়ি গেছে কিন্তু আমাদের বাড়ি আসেনি। জলপাইগুড়িতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সংকটের অবস্থা। জলপাইগুড়িতে গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস নিয়ে এক ধরনের সংকট তৈরি হয়েছিল। বুকিং সমস্যা ও সরবরাহে বিলম্বের কারণে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা ও ভিড়ের পরিস্থিতি তৈরি হয়। তবে বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষ আবার গ্যাস পেতে শুরু করেছেন। জলপাইগুড়ির বাসিন্দা গৌতম সরকার জানান, গ্যাসের সংকট স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করেছিল। তবে এই সময় স্থানীয় গ্যাস সার্ভিস সেন্টারের কর্মীরা যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি বলেন, বুকিং করার নির্ধারিত সময়ের মধ্যেই তিনি গ্যাস পেয়ে গেছেন এবং কর্মীদের ব্যবহারে তিনি সন্তুষ্ট। গ্যাস গোডাউনের দায়িত্বে থাকা হরিশচন্দ্র রায় জানান, মাঝখানে কিছুদিন ধরে সমস্যা চলছিল, তবে এখন আবার গ্যাসের গাড়ি আসা শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, এভাবে সরবরাহ চলতে থাকলে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে এখনও বুকিং নিয়ে কিছু সমস্যা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া আপাতত কমার্শিয়াল গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে হোটেল, রেস্তোরাঁ সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সমস্যা আছে। এদিকে অনেক গ্রাহকই ধীরে ধীরে গ্যাস পাচ্ছেন। প্রিয়াঙ্কা রায় জানান, তিনি 6 তারিখ বুকিং করেছিলেন এবং এখন গ্যাস পেয়েছেন। অন্যদিকে ধনবালা শর্মা জানান, হোম ডেলিভারি না পাওয়ায় তাকে গোডাউনে এসে প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়েছে। তবে গ্যাস পাওয়ার পর তিনি স্বস্তি প্রকাশ করেন। সব মিলিয়ে কয়েকদিন সমস্যা চললেও জলপাইগুড়িতে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথেই।
সেটা একটা ক্রাইসিস, তার মধ্যে আপনি কি গ্যাস পেতে শুরু হয়েছে, মানুষ পাচ্ছে, আপনি কি পেয়েছেন? হ্যাঁ এই তো আজ পেলাম। আচ্ছা, আমার অসুবিধা হয়নি, আমি 6 তারিখে বুক হয়ে গেছিল, আজকে তো নিতে চলে এসেছি। এখন অনেকে তো গ্যাসের একটা ক্রাইসিস ছিল না হচ্ছিল। হ্যাঁ ওখানে তো গ্যাস অফিসে তো প্রচন্ড ভিড়, অনেকের অনেক প্রবলেম, কিন্তু বুকিং হচ্ছে না। হ্যাঁ অনেকের বুকিং হচ্ছে না, এখন পাচ্ছি। আপনি আমি পেয়েছি। কি হচ্ছে, একটু খুশি যে গ্যাসের একটা টেনশন থাকেই, সে টেনশন নেই? গ্যাসের তো টেনশন থাকেই, এখন গ্যাস পেয়েছি মানে খুশি। কি নাম আপনার? প্রিয়াঙ্কা রায়। সকাল থেকে রাত পর্যন্ত লাইনে বিভিন্ন লোক। আমি তো সকাল 10টা থেকে এই যে এখন আসলাম, 4-5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। 10টা থেকে এখন কয়টা বাজে? 3টা। হ্যাঁ এতক্ষণ ওখানটাই ছিলাম গ্যাসের অফিসে। কি কিছুটা হলো চিন্তা মুক্ত হলো? হ্যাঁ গ্যাস তো পাইলাম, এই তো 6 দিন বুকিং করছি, 6 দিনের দিন আজকে যাই নিয়ে আসলাম। আমার হোম ডেলিভারি তো পাই নাই, এখন কাটাই নিয়ে আসলাম। হ্যাঁ, গোডাউনে চলে আসছেন? হ্যাঁ গোডাউনে চলে আসছি। গোডাউনে তো আগে মনে আসেননি নাকি, আগে আসতে হয়নি সেভাবে? না আমার হোম ডেলিভারি বাড়িতেই দিয়ে আসে। গোডাউনে আসতে হয়নি? না না। কিন্তু এখন কি এমন কি হলো যে গোডাউনে আসতে হলো? গ্যাস বাড়িতে পাচ্ছি না জন্য গোডাউনে চলে আসলাম নিতে। 6 দিন পর? হ্যাঁ। তা এই যে গ্যাস পাওয়ার পর কি মনে হচ্ছে একটু চিন্তা মুক্ত? পুরো আনন্দ, পুরো চিন্তা মুক্তি হয়ে গেল, গ্যাস পাই গেছি আর কি। তা না হলে তো মানে চিন্তা ছিল নাকি? হ্যাঁ চিন্তা তো ছিলই। হ্যাঁ, তাহলে এখন গ্যাস তাহলে মানুষ পাচ্ছে, সবাই আসা শুরু হয়েছে নাকি? হ্যাঁ সবাই গ্যাস পাচ্ছে এখন। চুরি করতে গিয়ে গাছের মগডালে আশ্রয়, আজব এই ঘটনা সাক্ষী জলপাইগুড়ি শহরবাসী। অবশেষে দমকলের সহায়তায় গ্রেফতার অভিযুক্ত। জলপাইগুড়ি শহরের সানুপাড়ায় চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে এক যুবক গাছের মগডালে উঠে পড়লে এলাকায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। পরে পুলিশ ও দমকলের সহায়তায় তাকে নিচে নামিয়ে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সানুপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে টাকা চুরির অভিযোগ ওঠে এই যুবকের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা তাকে ধরতে গেলে অভিযুক্ত যুবকটি পালানোর চেষ্টা করে। পরে একটি পাঁচিল টপকে পাশের একটি বড় গাছের মগডালে আশ্রয় নেয়। গাছের ওপর বসে দীর্ঘক্ষণ নিচে নামতে অস্বীকার করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গাছের নিচে তখন ভিড় জমান বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। পরে খবর পেয়ে দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা বিশেষ সরঞ্জাম নিয়ে গাছে উঠে অভিযুক্ত যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনেন। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় বেশ কিছুক্ষণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত দমকল ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে সকালে আমাকে ফোন করেছিল সুকুমার বাবু, যেরকম ব্যাপার ওনার বাড়ি হঠাৎ করে একজন ঢুকে এবং ঢুকে নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তো আমি ওনার বাড়িতে যাই, যাওয়ার পরে দেখি এবং আসে একটা পাশের বাড়িতে সিসিটিভি ফুটেজ থাকে, সেখানেও আমি চেক করি। চেক করার সময় দেখি এই ছেলেটা ওদিক দিয়ে আসছিল। তো তার বহিরাকৃতি এবং তার আচরণ দেখে আমাকে সন্দেহ হলো। তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোথা থেকে এসছো? বললাম আমার পিলখানা থেকে। আমি তুমি কোথায় যাচ্ছ? বললাম আমি এখানে এখনই আসলাম। আমি ঠিক আছে তুমি এদিক দিয়ে যাও। তো ও যাওয়ার পথে আমার একটু বিশ্বাস ছিল যে ওকে দেখলে পরেই যারা ওর বাড়িতে ঢুকেছিল সে চিনতে পারবে। তো যথারীতি তাই হলো এবং বাড়ির লোক চিনতে পারলো। চিনতে পারার সাথে সাথে আমাকে ডাকলো, আমি গেলাম। তখন আমি বললাম তুই কেন টাকা চুরি করলি? তো বলছে না আমি টাকা নেই আর টাকা নেই তাহলে আমি একটু পরে টাকাটা এনে দিচ্ছি। এই কথা বলার পরে আনলাম তুই টাকা এনে দিবি কেন, তুই যদি না নিয়ে থাকিস? এই কথা বলার পরে আমি সাথে সাথে পুলিশকে ফোন করি এবং পুলিশও আসে। এবং পুলিশ ফোন করতে ও যখন টের পেয়ে গেলো পুলিশ ফোন করতেছি এবং তখনই কী হলো, মোবাইলে ফোন করে বললো আমি একজনকে ফোন করবো, আমি আমার টাকাটা এনে দেওয়ার জন্য। এবং যার টাকা নিয়েছে আমি ভাবলাম ঠিক আছে ওর টাকাটা যদি পেয়ে যায় তাহলে সমস্যার সমাধান হলো। এই ফোন করতে ওখান থেকে পালিয়ে গেল পরে সকলে ওখান থেকে পিছনে ধাওয়া করলো এবং ধাওয়া করার পরে ও এই গাছের উপরে উঠে গেছে। কোন গাছে? এই চোর আর কি। কোন গাছে? এই পুরানি পাড়ার একটা মগডালে উঠে বসে আছে। বিশাল আকৃতির গাছ, বিশাল আকৃতির গাছ এবং সকলে চেষ্টা করছে তাকে নামানোর জন্য। এই দমকল এসে এখন দমকল এসেছে, দমকল নামানোর চেষ্টা করছে। পাবলিক ভিড় হয়ে গেছে, পাবলিককে বলা হচ্ছে সকলে যাতে এখান থেকে সরে যায়। সে কি সত্যি টাকা চুরি করছে সেটা এখন পুলিশ প্রশাসন বুঝবে। এবং আমরা যার চুরি হয়েছে সে তো বললো তার চুরি হয়েছে এবং বলছে নেয়নি, কিন্তু যার চুরি হয়েছে সে বলেছে চুরি করেছে এবং সে কেন তার বাড়িতে ঢুকে। কতক্ষণ এই রেস্কিউ চললো? রেস্কিউ তো আর 1 ঘন্টা ধরে চলছে, এখনও রেস্কিউ চলছে। আশা করছি তাকে সুস্থভাবে যাতে নামানো যায় এবং প্রশাসনিকভাবে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তার যাতে একটা বিহিত হয়। সে যদি চুরি করে থাকে তাহলে তার একটা শাস্তি হয়, আর যদি সে চুরি না করে থাকে তাহলে সে যাতে অক্ষত থাকে সেটারও একটা আবেদন রাখছি আমরা পুলিশ প্রশাসনের কাছে।
পুলিশে বুঝতেছিলি সুযোগ আছে তোর উপর, বাড়ি চলে যা। আয় 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 আয়, আস্তে আস্তে আয়, তোর উপরে কোনো অভিযোগ নেই, টাকা পাওয়া গেছে। আয় কি দেখলেন? চোর কোথায় উঠছিল? গাছে উঠছিল। এই দৃশ্য দেখছেন আগে কোনোদিন? না, কি দেখলেন আজকে? দেখলাম গাছে উঠছিল, ওখান থেকে সবাই দৌড়ে আসে, তাই আমরাও আসলাম। তারপর পুলিশ আসলো, এসে নামাইলো, ফায়ার ব্রিগেড এসে নামাই নিয়ে গেল। ওই মোবাইল ফোন করতে করতে আমার বাতিল টপকায় পালাইলো, চোর চোর করে আইসে ধরলো, ওকে ধরার পরে ও এইখানটায় এসে চোর চোর ওখানে চিল্লানোর পর এইখানে এসে গাছে উঠছে। কোথায় গাছে উঠছে? গাছে উঠছে। তারপরে কি হলো এখন? এখন ওই পুলিশ আসে, জনগণ আসে সব নিতে। কোথাকার ছেলে নাম জানেন কিছু? না, নাম জানি না। একবার বলে ঠানুপাড়া, একবার বলে ইয়ে, শেষে তো দমকল এসে নামালো। হ্যাঁ, নবঙ্গল এসে নামালো। আপনার নামটা? আমার সুকুমার দাস। তুই নাম, তোর গায়ে কেউ হাত দেবে না, আমি আছি। জলপাইগুড়ি জেলা পরিষদের মূল আকর্ষণ এখন ফুল ও ফলের বাগান। জেলা পরিষদের সামনে এই বাগান পরিচর্যা করছেন একজন মালি এবং ওই অফিসের মহিলা কর্মীরা। জলপাইগুড়ি জেলা পরিষদের সামনে রয়েছে একটি বিশাল আকৃতির বাগান, সেখানে রয়েছে রকমারি ফুল ও ফলের গাছ, যা দেখাশোনা করেন ওই অফিসের মহিলা কর্মীরাই। সহযোগিতা করেন একজন মালি। অফিসের কর্মরত মহিলাদের নিজেদের চেষ্টাতেই তৈরি করা হয়েছে এই বিশাল আকৃতির বাগানটি। আর সেই বাগানে রয়েছে রকমারি ফুলের গাছ। বাইরে থেকে আগত মানুষদের মূল আকর্ষণ হয়ে উঠেছে এই বাগানটি। কর্মরত মহিলারাই টিফিন টাইমে এই বাগানটি দেখাশোনা করেন। জেলা পরিষদের সামনে রয়েছে এই ফুলের বাগানটি। এখানে রয়েছে শীতকালীন, গরমকালীন সব ধরনের চারাগাছ ও কিছু ফলের গাছও। সেই গাছগুলিকে পরিচর্যা ও দেখাশোনার দায়িত্ব পালন করেন ওই অফিসের মহিলা কর্মীরা। পাশে সাহায্য করেন তাদের একজন মালি। তাই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়মেই এই বাগানের গাছগুলো সুন্দর ও সকলের আকর্ষণীয় হয়ে উঠেছে। জেলা পরিষদে যে সমস্ত মানুষেরা বিভিন্ন কাজে আসেন, তারা অবসরে এই বাগানে বসেন। আর এখন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এই বাগান দেখতেই। চর্চাগুলো আমরা যখন আমাদের কাজ একটু কম থাকে বা যখন আমরা অফিসে আসি, আমাদের এক মালি ভাই আছে, ওই গোবিন্দ ভাইয়াই আমাদের এই চর্চাগুলো করে। আর আমরা টিফিনবেলা এসে ওকে আমরা একটু হেল্প করি। আর এই বাগানে প্রচুর মানুষ আসে আমাদের এই ফুলের বাগান দেখতে। এত বড় জায়গাতে আমরা এত সুন্দর একটা ফুলের বাগান তৈরি করতে পেরেছি। এটা আমাদের যেহেতু সেকেন্ড হোক আমাদের, যে জন্য আমাদের প্রত্যেক স্টাফ আমরা এই ফুলের বাগানের টিফিনবেলা বা ছুটির পরে আমরা আমাদের গোবিন্দ ভাইয়াকে হেল্প করি। কি কি গাছ রয়েছে আপনার বাগানে? প্রচুর গাছ আছে, গাঁদা, পিটুনিয়া, তারপর ডালিয়া, প্রচুর গাছ, কোন গাছ নেই, এবং চন্দ্রমল্লিকা, বিভিন্ন রকমের জবা, সালভিয়া, তারপরে ওইদিকে কাগজ ফুল, বিভিন্ন গাছ আছে। এমনকি আমাদের দোতলা বা ওই বিল্ডিংয়ের দোতলার ব্যালকনিগুলোতেও আমাদের গাছ আছে, ওই পাশে ছাদেও আমরা। সামনে তো গরমকাল পড়ে গেল, শীতকাল শেষ হয়ে গেল, এবার কি নতুন কোনো আরো গাছ আনবেন আপনারা? হ্যাঁ, আমরা গাছ আনবো, সিজনেবল যত গাছ আছে সমস্ত গাছ আনবো। এবং আমাদের ওখানে বড় বড় চন্দন গাছ, তারপরে কৃষ্ণচূড়া, সব গাছগুলো লাগানো হয়েছে যাতে ওইগুলোর থেকে গ্রীষ্মকালে হাওয়া হয়, ওই জন্য আমরা ওই গাছগুলো লাগিয়েছি। তার মানে কি জেলা পরিষদ অনেকটা আকর্ষণ রয়েছে, মানুষ আসে এই বাগান? প্রচুর মানুষ আসে, যারা এই যে বিশেষ করে বাচ্চাগুলো এত সুন্দর করে বাগানে ফটো ওঠায়, সেলফি ওঠায়,
যারা ওই মানে ইনকাম সার্টিফিকেটগুলো যারা মেম্বারদের থেকে নিতে আসে, বাচ্চাগুলো খুব দৌড়ে দৌড়ে এসে বাগানে ঢুকে ফটো ওঠায়, খুব ভালো লাগে দেখতে। যখন সবাই এসে আমাদের বাগানে ফটো উঠিয়ে নিয়ে যায়, খুব ভালো লাগে। এগুলো আমরা তো ছোটোর থেকে চারা আনে দিছিল, সার তারপরে আমরা ওই যে টপে গোবর সার মাটি মিশায় দিয়ে গাছটা লাগাইছি, লাগাই তো আস্তে আস্তে বড় হলো। এই দিদিরাও সাহায্য করে আপনাকে? সাহায্য করে, সবাই মিলে সাহায্য করে এই জন্য ফুলটা হয়ে গেলো আর বড় হচ্ছে। আর কিছু কিছু চারা আমি যখন কাটিং শিখে গেলাম, কাটিং করে কিছু নিজের হাতে চারা গাড়ানো আছে। ঠিক আছে, আপনার নাম? গোবিন্দ রায়। এনজেপি রেল স্টেশনে ড্রাগ সহ এক যুবতীকে গ্রেফতার করল জিআরপি। ট্রেনে করে ব্রাউন সুগার পাচারের আগেই এক যুবতীকে গ্রেফতার করল জিআরপি। ধৃত যুবতীর নাম তসলিমা খাতুন, বয়স 28 বছর। সে অসমের মরিগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় জিআরপি ও তাদের এসওজি টিম। সেই সময় ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে ট্রেনটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় জেনারেল কামরা থেকে সন্দেহজনক অবস্থায় ওই যুবতীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্রায় 48 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিক তদন্তের অনুমান, উদ্ধার হওয়া মাদকটি অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত যুবতীকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে জিআরপি আধিকারিকেরা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর গুমটি শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর গুমটি, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। চারবার নোটিশের পরও না ভাঙায় শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডে অবৈধ দোকানঘর ভেঙে দিল শিলিগুড়ি পৌর নিগম। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে অবশেষে ভেঙে দেওয়া হলো শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত 4টি দোকান। অভিযোগ, পুর নিগমের তরফে 4বার নোটিশ দেওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে দোকান সরানো হয়নি। পুর নিগমের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে অভিযানে নামেন। এরপর জেসিবি মেশিনের সাহায্যে দোকানগুলো ভেঙে ফেলা হয়। পুরো অভিযানের সময় উপস্থিত ছিল পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পুর নিগম সূত্রে জানা গিয়েছে, রাস্তা ও সরকারি জমির ওপর অবৈধভাবে দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। এই নিয়ে দোকান মালিকদের একাধিকবার নোটিশ পাঠানো হলেও তারা কোনো নজর দেননি। শেষ পর্যন্ত নিয়ম মেনেই পুর নিগম এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিনের অভিযানের ফলে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও
পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পুর নিগমের তরফে জানানো হয়েছে, শহরে অবৈধ দখলদারি রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। এক একটা দোকানে 50-60 লাখ টাকার মতো মাল থাকে, মাল তো বের করতে সময় লাগবে। তারপরে প্রচুর মাল যে বলার মতো না। আর আমার দোকান ভাঙা পড়েনি, তবে হয়তো সামান্য কিছু ভাঙা পড়তে পারে হয়তো বা। হ্যাঁ, আজকেও আমাকে বললো যে আমাদের আবার 7 দিনের কথা বললো, যে একটু সরাই নিতে। 7 দিন। না, আমার তো অল্প কিছু হয়তো একটু অসুবিধা হবে, তারপরে রিকোয়েস্ট করলে পরে তারপরে দেখা যাবে। রিকোয়েস্ট করে যদি কিছু হয় চেষ্টা করবো, দেখা যাক। কিসের দোকান আপনার? আমার স্টুডিও, ফটোর দোকান। আর এখানে কিসের দোকান? এখানে কাপড়ের দোকান, বাসনপত্রের দোকান ছিল। এখানে তো 4টা দোকান ছিল, 2টা কাপড়ের, 2টা বাসনের। তো এই যে যাদের দোকান ভাঙা পড়েছে তাদেরকে কি আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দিয়েছে, বারবেলি বলছে, বললাম তো 7 দিনের নোটিশে তো হয় না। 7 দিনের নোটিশে হয় না। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম নীলয় কৃষ্ণ আইচ। বলছিলাম, আপনিও কি এখানকার ব্যবসায়ী? আচ্ছা, এই যে হঠাৎ করে এইভাবে ব্যবসায়ীদের মুখে পড়তে হলো যে তাদের জায়গাটা ভেঙে দেওয়া হলো অবৈধ নির্মাণ বলে, কি বলবেন? কিছু বলার নেই, এটা সরকারি জমি সরকার নেবে, এখানে বলার কিছু নেই। তবে নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দেওয়া হয়েছিল, 4বার নোটিশ দেওয়া হয়েছিল, ওরা নোটিশ মানে নাই, তাই সরকার এসে ভেঙে দিল। ক্ষয়ক্ষতি হয়েছে সম্ভাবনা করছে? ক্ষয়ক্ষতি হয়েছে, এখন দোকানে মাল টাল সব নিয়ে গেছে, রেকটেক নিয়ে গেছে। এখন দোকানে বলতে মাল ছিল বলতে শাটার, টিন, আর কিছু ছিল না। মাল বিধানসভার হরিসেবার মাঠে এসআইআরের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ সভায় চলল যোগদান পর্ব। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা প্রাককালে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার প্রতি বঞ্চনা এবং এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি মালকুড়ি এসটি মাল বিধানসভা কেন্দ্রের ক্রান্তি ব্লকের হরিসেবার মাঠে অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ কর্মসূচি। মাল বিধানসভার অন্তর্গত 12টি গ্রাম পঞ্চায়েত ও মাল পৌরসভা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক, মাল বিধানসভা তৃণমূলের অবজারভার চন্দন ভৌমিক, তৃণমূলের বিভিন্ন ব্লক অঞ্চল সভাপতি সহ একাধিক নেতৃত্ব। এদিনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে উঠে তৃণমূল নেতৃত্বের তরফে উঠে আসে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের প্রতি বঞ্চনা এবং এসআইআরের নামে সাধারণ মানুষের প্রতি হয়রানির প্রসঙ্গ। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী সহ বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। তৃণমূলের অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে তুলে ধরে সোচ্চার হয়ে ওঠেন বিজেপির বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান দেবাংশু। এদিনের এই প্রতিবাদ কর্মসূচি মঞ্চে মৌলানী গ্রাম পঞ্চায়েতের 20,228 বুথের বিজেপির বুথ সভাপতি নিহার রঞ্জন রায় সহ মোট 8 জন বিজেপির কার্যকর্তা দেবাংশু ভট্টাচার্যের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এটা সিপিএম থেকে, বিজেপি থেকে, বিজেপি সংখ্যালঘু থেকে জাহিরুল আলম, বাবলু মোহাম্মদ সংখ্যালঘু মোর্চার থেকে আমাদের দলে যোগদান করছেন। এইটাই তো প্রমাণ করছে আজকে হরিসভার মাঠে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে যারা যোগদান করছে। আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাদরে তাদের আমাদের দলে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আসুন, আমি মাননীয় ফুলুদা এবং আমাদের চন্দনদা কোথায় গেল, দেবাংশু সহ আমরা তার দলীয় পতাকা ওনাদের হাতে তুলে দিচ্ছি। ব্লক সভাপতি থাকো, তুলে দিচ্ছি আমরা। নোটবন্দির লাইন, অক্সিজেন করোনার সময় তার লাইন, এনআরসি হবে দাদুর বার্থ সার্টিফিকেট খোঁজো লাইন, এসআইআর হবে বাবার বার্থ সার্টিফিকেট খোঁজো তার লাইন, আধারের সাথে প্যানের লিঙ্ক হবে তার লাইন, আধারের সাথে সিম কার্ডের লিঙ্ক হবে তার লাইন, আধারের সাথে গ্যাসের কানেকশন লিঙ্ক হবে তার লাইন, সেটা না দিতে পারলে আবার 1000 টাকা ফাইন, তারপরে হবে
SIR এর লাইন, আর এখন দিতে হচ্ছে গ্যাস। মা শ্মশানকালীর পুজো উপলক্ষে জলপাইগুড়ি মোহিতনগরের ডাঙ্গাপাড়ায় করলা নদীর তীরে এবছরও আয়োজন করা হচ্ছে গঙ্গা আরতির। ডাঙ্গাপাড়া মা শ্মশানকালী পুজো কমিটির উদ্যোগে এবছরও 7 দিনব্যাপী এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি জোর কদমে চলছে। ইতিমধ্যেই করলা নদীর ঘাট সংলগ্ন এলাকায় প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষের পথে। উল্লেখ্য, মোহিতনগর ডাঙ্গাপাড়া এলাকার করলা নদীর ঘাটে বেনারসের আদলে এই গঙ্গা আরতির আয়োজন করা হচ্ছে টানা 3য় বছরের মতো। আগামী 18ই মার্চ বুধবার সন্ধে 6টা থেকে শুরু হবে এই আরতি। এরপর প্রতিদিন সন্ধ্যায় টানা 7 দিন ধরে অর্থাৎ 24শে মার্চ পর্যন্ত চলবে এই ধর্মীয় অনুষ্ঠান। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরও বেনারস থেকে আগত পুরোহিতেরা বিশেষ মন্ত্রোচ্চারণ ও বিধি মেনে গঙ্গা আরতি সম্পন্ন করবেন। ফলে অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিবছরই জলপাইগুড়ি শহর ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এই আরতি দর্শনের জন্য ভিড় জমান। এবছরও সেই ভিড় আরও বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। আমাদের গঙ্গা আরতি অনুষ্ঠান এবার নিয়ে 3 বছর হবে। তো বারাণসী থেকে পুরোহিতরা আসে এখানে আমাদের। তো 7 দিনব্যাপী গঙ্গা আরতি অনুষ্ঠান চলবে। এবার কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে? 18 তারিখ থেকে শুরু হচ্ছে, 7 দিন চলবে। 7 দিন চলবে। এখানে মূলত কেন করেন আপনারা এই আরতিটা? দেশ জুড়ে মানে শান্তি পরিবেশ আনার জন্য। আর এই 7 দিন একটা ভক্তিময় পরিবেশ তৈরি হয় এখানে। উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে। তা আমরা বিশেষত্ব কী থাকছে? হ্যাঁ, বিশেষত্ব গঙ্গা আরতি অনুষ্ঠান হচ্ছে, তারপরে 7 দিনব্যাপী ভোগের অনুষ্ঠান থাকবে। মেলাকে কেন্দ্র করে? মেলাকে কেন্দ্র করে মেলার সময়টা হয়। আমরা এটা অ্যাকচুয়ালি মেলাকে কেন্দ্র করে না, তিথি হিসাবে হয়। এটা আমরা করছি শ্মশানকালী মন্দির কমিটির থেকে। এটা মেলা কমিটি না, এটা আলাদা। আপনার নাম? বিষ্ণু সাউ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসী ডেন্টাল কেয়ার। বেগুনবাড়ি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসী। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও। রয়েছে ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত, থাকছে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং কালোবাজারের বিরুদ্ধে জলপাইগুড়ি শহর জুড়ে মিছিল এবং পথসভা করল সিআইটিইউ। এদিন সিআইটিইউ জেলা দপ্তর থেকে মিছিল শুরু হয়ে ডিবিসি রোড, থানা মোড়, মার্চেন্ট রোড, উকিলপাড়া, কদমতলা হয়ে জেলা দপ্তরে মিছিল শেষ হয়। শহরের বিভিন্ন জায়গায় পথসভায় বক্তব্য রাখেন ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, শুভাশিস সরকার, নীলাঞ্জন নিয়োগী, সৈকত চৌধুরী, অপূর্ব, বিষ্ণু, মৃণাল রায়। সভাপতিত্ব করেন কান্তি রাহা। সভাগুলোতে বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে ভারত সরকারকে অবস্থান স্পষ্ট করা এবং দ্রুত রান্নার গ্যাসের মূল্য হ্রাস ও কালোবাজারি বন্ধ করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তার দাম বেড়ে যাচ্ছে। আজকে এরকম একটা পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের, আমাদের রাজ্যের, আমাদের জেলার, আমাদের নিজেদের রান্নাঘরে আজকে যুদ্ধের আজ পৌঁছে গেছে। আজকে আমরা তাই বলছি, কেন্দ্রীয় সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণবাদী নীতির যে বদলে নারী শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন করে আজকে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.0 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। সংকট পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে সাধারণের জ্বালানি গ্যাসের পরিষেবা। কমার্শিয়াল গ্যাস সরবরাহে কিছু সমস্যা থাকলেও রান্নার গ্যাস সরবরাহ স্বাভাবিক জলপাইগুড়িতে। বেনারসের গঙ্গা আরতির আদলে জলপাইগুড়ি মোহিতনগরে করলা নদীর তীরে গঙ্গা আরতির প্রস্তুতি চলছে। এই নিয়ে টানা 3 বছর এই গঙ্গা আরতির অনুষ্ঠান জলপাইগুড়িতে। 18 থেকে 24 মার্চ পর্যন্ত চলবে এই ধর্মীয় অনুষ্ঠান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.